আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা গত ক্লাসে শুরু করেছি 16.4 এখানে মূলত ঘন বস্তুর বিভিন্ন আকৃতির ঘন বস্তুর আয়তন সহ বিভিন্ন পরিমাপ নিয়ে কাজ। তো গতদিন আমরা দুইটা সম্পর্কে জানছিলাম, আর একটা তৃতীয়টা জানা হয়নি। তো ওই দুইটা নিয়ে আজকেও অঙ্ক হবে দুইটা। যদি তৃতীয় অঙ্ক যেতে পারি তাহলে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আকৃতি ছিল হচ্ছে আয়তাকার ঘনবস্তু। রিফাত বলো দেখি, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 6 স্কয়ার। আয়তাকার ঘনবস্তু, তুমি তো চলে গেছো 2 * a b + c 2 * ab + bc + c। বাহ, এবার হয়েছে, কিন্তু আগের বার ভুল হলো। আয়তাকার বলেছেন তো, আমি ঘনকের মনে করেছি। ঘনক বললে ওটা হয়তো। আচ্ছা, না জি স্যার। তানভীর আঞ্জুম বলো তো, পিয়াস তানভীর আঞ্জুম বলো, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কথা বলছে, হ্যাঁ বলো। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a²। তাহলে a² কি আর থাকবে? √3 * a হয়ে যাবে, বা a√3। আচ্ছা, আমরা মোটামুটি দুই একটা একটু মনে করে দিলাম, আরো অঙ্ক সূত্র আছে। তো আমরা শুরু করে দিই। 10 নম্বর 9 নম্বর করেছিলাম, 10 নম্বর বলা আছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপরে দণ্ডায়মান। ভূমি হচ্ছে 48, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। উচ্চতা 3 মিটার, কর্ণ 13 মিটার। তাহলে যেই জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটা একটা করে তুলি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মধ্যে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b আর উচ্চতা c একক হলে যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো সূত্রগুলো আগে লিখে নি, তারপরে প্রশ্ন মতে করে দেব। প্রথমে কি দরকার? ভূমির ক্ষেত্রফল। তো আয়তাকার ঘনবস্তুর তল কয়টা সর্বমোট? 6টা। তো ভূমি, শুধুমাত্র ভূমি হচ্ছে একটা তল, 6টার মধ্যে মাত্র একটা তল হচ্ছে ভূমি। তো একটা তল ভূমি, এটার ক্ষেত্রফলের সূত্র কি হবে? এবি। মাহাতির ঠিক বলছে, এবি। শুধুমাত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবি। তো ভূমির ক্ষেত্রফল এটা হবে এবি বর্গ একক, কারণ দ্বিমাত্রিক। উচ্চতা তো সি ধরাই আছে, উচ্চতা লাগছে না। আরেকটা কি লাগবে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র, আয়তকের ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র বলবে বৃত্ত বলো, 153 রোল। আয়তকের ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বৃত্ত। রেডি থাকতে হবে, কথা বল, দেরি করলে হবে না। ইরা বলো দেখি, ইরা তো মাইক্রোফোনে অন হয়নি। রোহিত বলো, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? স্যার কোনটার কর্ণের দৈর্ঘ্য? আমরা কি নিয়ে কাজ করছি? আয়তকার ঘনবস্তু। আমি এখন আসলাম তো। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য √a² + b² + c²। একক। এখন ঠিক আছে, আমরা এখন এইগুলোর কোনটার কি মান দেওয়া আছে সেটা নিয়ে প্রশ্ন মতে করি। প্রশ্ন মতে এবি সমান কি দেওয়া আছে? এটা সমান কি দেওয়া আছে আর সি সমান কি দেওয়া আছে? ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফল 48,
তাহলে 48 কোনটার মান হবে, সি এর মান না এটার মান না এটার মান, কোনটার মান হবে? স্যার এবি এর মান হবে। এবি এর মান হচ্ছে 48, এর 1 নাম্বার। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? স্যার দেওয়া আছে হলো কর্ণের 13 দৈর্ঘ্য 13। 13 মিটার। 13, এটা 2 নাম্বার। আর সি দেওয়া আছে কত? 3 নাম্বার, ঠিক আছে। সি এরটা নাম্বার না দিলে সমস্যা নেই, সি তো একটা একজনই, সি এরটার দরকার নেই নাম্বার। এখান থেকে সমাধান করে আমরা কি বের করতে পারবো বি এ আর বি এর মান? স্যার আরেকবার বলেন তো প্রথম থেকে। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি, উচ্চতাকে সি যদি ধরা হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল হয় এবি, ভূমি শুধুমাত্র ভূমি নিচেরটা একটা তল। কর্ণের দৈর্ঘ্য সূত্র তুমি বললে, আর উচ্চতা সি, সি কে উচ্চতা সি আছে। অঙ্কের মধ্যে বলা আছে যে এই আয়তকার ঘনবস্তুটা ভূমির উপরে 48 মিটার ভূমির উপরে অবস্থিত, 48 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি? শুধু ভূমিটা হচ্ছে এবি, এবি ইকুয়াল টু 48, 1 নম্বর সমীকরণ। কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু 13, এটা 2 নাম্বার। আর উচ্চতা সি ইকুয়াল টু 3। এই তিনটা সমীকরণ ব্যবহার করে এ আর বি বের করা যাবে না? ইয়েস স্যার। বের করা যাবে। তো আমরা প্রথমে 1 নাম্বার থেকে কাজ করি। 1 হতে বি ইকুয়াল টু কি হয়? 48 বাই এ। 1 নাম্বার থেকে বি না, এভাবে না, এভাবে করলে একটু কঠিন হবে। আমরা আরো সহজ ভাবে করি। এটা করতে গেলে অনেক বড় মিডল ফ্যাক্টর চলে আসবে, আরো সহজ ভাবে করি। তাহলে 1 নাম্বার থাক, আমরা 2 নাম্বার থেকে শুরু করি। 2 নম্বরে সি এর মান বসায়, তারপরে হ্যাঁ, 2 নম্বরে সি এর মান বসাই, স্কয়ার করে দিই, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি এর মান বসালে কত হবে? 9 ইকুয়াল টু 13 কে স্কয়ার করলে 169। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান সমান কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 160। রুট ওভার x, না না, ও না না, সরি স্যার, রুট না। আচ্ছা, এটা থাক, স্কয়ার করলেন। এটা 3 নাম্বার থাক, 13 এর উপর স্কয়ার। এটা 3 নাম্বার থাক। আমরা এখন এখান থেকে দুইটা জিনিসের মান বার করব, একটা হচ্ছে a প্লাস বি আর একটা a মাইনাস বি। কিভাবে বার করব? এদিকে খেয়াল করো, এই সাইডে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। ওইখান থেকে আমরা প্রয়োজনীয় মান বসাবো। a স্কয়ার এবং b স্কয়ার মিলে হচ্ছে 160 যোগ 2ab মানে 48 দুগুণ আমরা একবারে 96 বসাইতে পারি। এই দুইটা মিলে কত হবে? 256। এটা কিসের মান আসলে? a প্লাস বি হোল স্কয়ারের মান। তাহলে অতএব a প্লাস বি সমান সমান কি আসবে? a প্লাস বি কত আসবে? 16। আর যেহেতু আমরা পরিমাপ নিয়ে কাজ করতেছি, তাই আমরা মাইনাস নিব না, 16 নাম্বার দিতে পারো, 4 নাম্বার। আচ্ছা, একইভাবে a মাইনাস বি সমান কত আসবে? a মাইনাস বি হোল স্কয়ার। এই একই জিনিস, শুধু এখানে হবে মাইনাস। আমি একবার লিখে দিচ্ছি 160 মাইনাস 96। 160 থেকে 96 বাদ দিলে হয় 64। তাহলে অতএব a মাইনাস বি ইকুয়াল টু 8। 5 4 এবং 5 যদি আমরা যোগ করি, এই ব্র্যাকেটটা বাদ দিই, 4 এবং 5 যদি যোগ করি তাহলে 2a ইকুয়াল টু কত হয়? 24। 4 এবং 5 যোগ করলে কত হবে? b কাটবে, a আর a হবে 2a। 2a সমান সমান কত? 24। তাহলে a এর মান কত? 12। বুঝতে পারছো? 4 এবং 5 যোগ করলে আসবে a এর মান। a এর মানটা যে কোনো একটাতে বসাও, এখানে বসাও, তাহলে b এর মান হচ্ছে 4। তাহলে 4 ও 5 যোগ করে, এটা কিন্তু এখানকার পরের অংশ, এর পরের অংশ, এটা এই অংশটা চলে গেছে আগে, তারপর এটা, তারপর এটা। 4 এবং 5 যোগ করে 2a ইকুয়াল টু 24। অতএব a ইকুয়াল টু 12। এককটা বলা আছে, এককটা হচ্ছে মিটার, তাহলে 12 মিটার। আবার a এর মানটা বসালে b কত পাওয়া যাবে? 4।
হয়ে গেছে অ্যান্সার। এ এর মান 12 মিটার, বি এর মান 4 মিটার। এ হচ্ছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য 12 মিটার। 4 নম্বর সমীকরণ আর 5 নম্বর সমীকরণ যোগ করলেন। 4 এবং 5, ও জি স্যার। 4 এ কি আসছে? a প্লাস বি, 5 এ কি আসছে? a মাইনাস বি। a প্লাস বি কিভাবে বার করলাম? a প্লাস বি তো আমরা বার করতে পারছি না, a প্লাস বি হোল স্কয়ার আছে। a ইয়েস প্লাস বি স্যার, হোল ওখান থেকে স্কয়ার সূত্র সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার এবং b স্কয়ারের মান ওই যে আমরা বের করছি 160, আর 2ab এর মান, ওই যে 2ab এর মান তো আছে 48, 2ab তাহলে কত হবে? 48 দেবো না, 96, 96 বসালাম। আমি একটা মোট প্রশ্ন করবো স্যার। 256। হ্যাঁ বলো। ভূমির ক্ষেত্রফল এবি বর্গ একক কেন ধরলেন? এখানে তো মিটার উল্লেখ কি করছে? হ্যাঁ এটা বর্গ মিটার। মিটার লেখা যাবে ডাইরেক্ট, সমস্যা নেই। খেয়াল করেনি তো, আগে আগে মিটার খেয়াল করেনি তাই লেখা আছে। বর্গ মিটারে দিয়ে দিলাম, এটা মিটার। ঠিক আছে। একক তো একটা কমন শব্দ, একক লিখলে যে ভুল হবে তা তো না। এককটা কি কমন শব্দ না? ইয়েস স্যার। তোমাকে আমি যদি মানুষ বলে ডাকি সমস্যা কি? কমন একটা শব্দ, কিন্তু আবার তোমাকে আমি এটা নাম ধরে ডাকতে পারি। তো নাম যেহেতু পাওয়া গেছে, অতএব নাম ধরে ডাকাটাই বেশ। হে মানুষ বলে কেমন লাগবে? সবাই একক। আচ্ছা, এরপরে এটা কারো বুঝতে কোনো সমস্যা আছে? এটা না। হ্যাঁ, বেশি করে কথা বলতে হবে, কথা বললে বোঝা যাবে যে তোমাদের অবস্থা কি, এবং সেক্ষেত্রে বোঝানোটা সুবিধা হবে, সবই সুন্দর হবে ক্লাসটা। মনোযোগটা থাকে, মনোযোগ। খালি শুনতে 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 মনোযোগ থাকে না, শুধু দেখতে দেখতে মনোযোগ থাকে না। অনেকের থাকে কঠিন, রাখা কঠিন, কিন্তু কথাবার্তা বললে তখন মনোযোগটা চলে আসে। আবার মানুষ যে বিষয় নিয়ে চিন্তা করে কথা বলে সেই বিষয়ে কিন্তু মনটা চলে যায়। এরপরে আসো 11 নাম্বার। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, উদাহরণের মধ্যে আছে। বলা আছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাহিরের মাপ, কাঠের বাক্স, এটা নিয়ে চিন্তা করো। কাঠের বাক্স একটা, তো কাঠের বাক্সের ভেতরে ফাঁকা, আর একটা পুরু কাঠ দিয়ে বাক্স তৈরি করা আছে। বাক্সের ঢাকনা একবারে লাগিয়ে দিলাম। তো এই বাক্সের বাহিরের মাপ মানে কি? বাহিরের মাপ মানে হচ্ছে একবারে বাহিরে যদি আমরা মাপি, তাহলে সেক্ষেত্রে বাহিরের মাপ কত? 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। বাহিরের মাপ বলতে কি বুঝতে পারছো কি তোমরা? ইয়েস স্যার। আর কাঠের যে পুরুত্ব সেটা বের করতে হবে। তাহলে কাঠের পুরুত্বকে আমরা ধরবো এক্স। পুরুত্ব মানে কাঠ কতখানি পুরু, পুরা কাঠটা সব দিকে সমান। তো দেওয়া আছে বাক্সের বাহিরের দৈর্ঘ্য, বাহিরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। বাহিরের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, উচ্চতা কত? 4 সেন্টিমিটার। সিরিয়াল নাকি? 8 6 4, ঠিকই আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এটা বাহিরের মাপ, ভেতরে কিন্তু না, বাহিরে। আমরা ধরি বাক্সের যে কাঠ দিয়ে তৈরি সেই কাঠের পুরুত্ব মানে কাঠটা কতখানি মোটা, এটা হচ্ছে এক্স সেন্টিমিটার। কাঠটা হচ্ছে 1 সেন্টিমিটার মোটা। তো দৈর্ঘ্যের কাঠ কি শুধু এক পাশে আছে না দুই পাশে আছে? কাঠ দৈর্ঘ্যের কয় পাশে আছে? দুই পাশে। দুই পাশে। যেমন পুকুরের দুই পাশে পাড় থাকে, দৈর্ঘ্যের দুই পাশে, প্রস্থের দুই পাশে, 4 পাশে পাড় থাকে। ঠিক একইভাবে কাঠের দুই পাশে কাঠ আছে, বাক্সের দুই পাশে কাঠ আছে, দৈর্ঘ্যের দুই পাশে, প্রস্থের দুই পাশে, আর উচ্চতার দুই পাশে, মোট 6 পাশে কাঠ আছে।
6টা তল কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে? 6টা তল, এই যে আমাদের এই ঘরের 6টা দেওয়ালের 4টে দেওয়াল আর 2টা হচ্ছে ছাদ এবং মেঝে, এগুলোর মতো। এখন আমরা যদি কাঠ বাদ দিয়ে শুধু ভেতরের দৈর্ঘ্য বের করতে চাই, সেক্ষেত্রে 8 থেকে কত বাদ দিতে হবে? অতএব বাক্সের 2x ভেতরের দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 2x বাদ। একইভাবে প্রস্থ 6 থেকে 2x বাদ, সমান, কারণ চারিদিকে সমান কাঠ আছে, সব জায়গা থেকে 2x করে বাদ। আর উচ্চতা কত হবে? 4 - 2x, সব জায়গা থেকেই 2x করে বাদ গেলে ভিতরেরটা আসবে, সবই সেন্টিমিটার। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার না হলে কিন্তু সামনেটা বুঝতে কষ্ট হবে। 2x করে কেন বাদ গেল? কারণ দুই সাইডে কাট থাকবে, তাই 2x করে বাদ। কথা বলতে হবে তো, কি বুঝতে পারছো সবাই? জি স্যার। বাক্সের বাহিরের মাপ, ভেতরের মাপ। একটা বাক্স নিয়ে চিন্তা করো, বাক্সের ভেতরে ফাঁকা থাকে না, বাক্সের ভিতরে ঢাকনা তুলে তো ভিতরে অনেক জিনিসপত্র রাখো। তো বাক্সটা চারিদিকে যে কাঠ দিয়ে তৈরি, চারিদিক এবং প্লাস উপর নিচ 6টা দিকে যে কাঠ দিয়ে তৈরি, সেই কাঠের পুরুত্ব আমরা ধরেছি x। বাহিরের মাপ থেকে দুই সাইডে 2টা করে কাঠ বাদ দিলে দৈর্ঘ্যের কাছ থেকে 2টা বাদ গেল, প্রস্থের কাছ থেকে 2টা বাদ গেল, উচ্চতার কাছে 2টা বাদ গেল, মোট তো 6টাই তল। 6টা বাদ দিয়ে দিলাম, ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আসলো। এখন দেখতে হবে আমাদের কি চেয়েছে। আমাদের চেয়েছে হচ্ছে ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের, না কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 দেওয়া আছে। তাহলে ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে সূত্রের মাধ্যমে। তাহলে অতএব সম্পূর্ণ, এটা কোন জায়গার? বাহিরের হতে পারে, ভেতরে হতে পারে, আমাদের নিতে হবে ভেতরের। বাহিরের বললে তো আমরা এগুলো ব্যবহার করতাম 8 6 4, 2 × b + bc + c এর এই সূত্রে 8 6 এবং 4 কে ব্যবহার করতাম। কিন্তু বলা আছে ভেতরের, ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। সূত্র কি হবে? 2 × AB + BC + CA। আচ্ছা, আমরা এবি টেবি কিছু লিখিনি তো, ডাইরেক্ট একবার মান বসাবো। ডাইরেক্ট হচ্ছে এবি মানে 8 - 2x, তার সাথে হচ্ছে 6 - 2x প্লাস 6 - 2x, তার সাথে হচ্ছে 4 - 2x প্লাস 4 - 2x, তার সাথে হচ্ছে 8 - 2x। এ বি বি সি সি এ, এভাবে কিন্তু সব মানগুলো বসিয়ে দিলাম। এখন সবগুলো গুণ করে দাও। গুণ করলে একটা সমীকরণে চলে আসবে, মানে এটা মিডল ফ্যাক্টরে চলে আসবে। 2 থাক, 2 বাদে সবগুলোকে গুণ করে দিই। 8 আর 6 কত হয়? 48। তারপরে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8 × 2 = 16, 6 × 2 = 12। 8 × 2 = 16, 6 × 2 = 12, তাহলে কত হয়? 12 আর 16 28, 28x। আর মাইনাস মাইনাসে প্লাস 4x², এইভাবে সবগুলো হবে। সূত্র হচ্ছে a - x b - x এর একটা সূত্র আছে, ab - a + b × x + b², এই সূত্রে আমরা বসাইছি, মানে x²। একইভাবে এখানে হবে 6 8 4 4 24, 6 2 = 12, 4 2 = 8, 12 আর 8 20 মাইনাস 20x প্লাস হচ্ছে 4x²। একইভাবে লাস্টেরটা হবে কত? 4 8 32 মাইনাস 8 2 × 16, 4 2 × 8, 16 আর 8 24x প্লাস 4x²। তোমরা গুণ করো, গুণ করে মিলাও আমার সাথে। যদি আমার সাথে তোমাদের না মিলে তাহলে হয় একজনের না একজনের ভুল আছে। তো এখানে আমরা কত পাইছি? 48, 24 এবং 32, এই তিনটা যোগ করতে হবে। 48 24 32, 2 আর 4 6, 6 আর 8 24, 14 4, কত হচ্ছে? 104। আচ্ছা 104 প্লাস এখানে তো 4x আছে 3টা, তাহলে 12x², 3 12 3 4 12x²। আর মাইনাস গুলো কত হবে? 28 20 24,
2 আসে, তারপরে 3 2 5 5 আর 2 72x 72x। আচ্ছা এটা এইভাবেই থাক, এটা আর কিছু করতেছি না আমরা, কমন নিতে পারি অবশ্যই এখান থেকে। তো প্রশ্ন মতে যেটা দেওয়া আছে 2 ইন্টু 12x² মাইনাস 72x প্লাস 104, এটা ইকুয়াল টু কত? 88। আচ্ছা আরো কমন নেওয়া যায়, আমরা এখান থেকে আরো কমন নিই, তাহলে আরো 4 কমন নিলে 8 হয়ে যাবে। 8 এখানে 3x² মাইনাস 72 থেকে আর 4 কমন নিলে 18 প্লাস 104 থেকে 4 কমন নিলে 26 88। 88 কে 8 দিয়ে ভাগ করো 11 হয়। 3x² মাইনাস 18x প্লাস 26 ইকুয়াল টু 11। 11 এসে 26 থেকে বিয়োগ হবে, তাহলে কত হবে? 15 নাকি? 15। তাহলে 15-এর মধ্যে আছে 3 আর 5, আর এখানে আবার আছে 3, তাহলে যে এই 3 জনকে দিয়ে এমন ভাবে দুইটা সংখ্যা বানাতে হবে যাদের যোগফল হবে 18। তো হয়ে তো গেছে 15 আর 3 18, তাই না? 15 আর 3 18। তো এটাকে মিডল ফ্যাক্টর করো। মিডল ফ্যাক্টর আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, যেটা আসবে সেটা ডাইরেক্ট লিখছি। আসবে হচ্ছে 3x মাইনাস মাইনাস 15 কত? মাইনাস 3 মাইনাস 15 মাইনাস 3। হ্যাঁ একবারে কত আসে? একবারে 3x মাইনাস 3, 3x মাইনাস 3 ইন্টু x মাইনাস 15। জি স্যার। 15 না 5? 5 মনে হয়। 5। এখানে আরো 3 কমন নেওয়া যেত, আরো 3 কমন নিলে আরো ছোট হতো। তাহলে x এর মান দুইটা, 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান আসবে 3/3 মানে 1, একটা x আর একটা 5 আর একটা 5। কিন্তু 5 হওয়া সম্ভব না, উচ্চতায় আছে 4, তার থেকে বড় হবে? পুরুত্ব, কাঠের পুরুত্ব তার চেয়ে বড় উচ্চতার চেয়ে। আবার কাঠ তো দুই সাইডে দুইটা থাকা লাগবে, তাহলে সর্বনিম্ন যেটা আছে উচ্চতা 4, তারও অর্ধেকের কম হওয়া লাগবে। যদি অর্ধেকও হয়ে যায় তাহলে তো কোনো ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, রাখবে নাকি বাক্সের মধ্যে? তো উত্তর কি হবে? শুধুমাত্র 1, x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 5 দুইটা আসে, এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়, তাহলে গ্রহণযোগ্য শুধুমাত্র 1 হয়েছে। তোমরা কি বুঝলে কিছু? এটা একটু বড় অঙ্ক, ক্যালকুলেশনগুলো ঠিক করতে পারলে এটা সমস্যা হওয়ার কথা না। কারো কোনো সমস্যা থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো। মুজাহিদ বুঝতে পারছো? यस सर। আচ্ছা মুছে দিলাম নাকি? সময় যেহেতু অল্প আছে মুছে দিলাম। এই পাশে ক্যালকুলেশন থাকলো, যদি কারো এখনো লাগে। এরপরে 12, আজকে আমরা 12 পর্যন্তই পারবো মনে হয়, এরপর আর পারা যাবে না, আরেকদিন লাগবে, বুধবারের দিন। একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার, পুরুত্ব 30 মিটার। পুরুত্ব মানে মনে করো এটা প্রস্থ, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে দেওয়ালের। পুরুত্ব বলতে দেওয়ালের মোটা কতখানি দেওয়াল, এটাই প্রস্থের মতো। তো একটা দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? এটা খুবই সহজ বিষয়।
দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে কি বার হবে? দেওয়ালের আয়তন বের হবে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে? জি স্যার। জি স্যার। তো দেওয়ালের আয়তন বের হলো। এবার একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তন বের হবে না? ইয়েস স্যার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একটা আয়তন বাড়াবে ঘন মিটারে, আর একটা আয়তন বাড়াবে ঘন সেন্টিমিটারে। তো এই জন্য হয় সবগুলোকে সেন্টিমিটার করতে হবে, না হলে সবগুলোকে মিটার করতে হবে স্যার। তো সেন্টিমিটার করা না করে সেন্টিমিটার করাটাই ভালো, বড়কে ছোট করাটা সহজ, ছোটকে বড় করতে গেলে পয়েন্ট আসে। তো দৈর্ঘ্য 2500 মিটার, দৈর্ঘ্যকে কি করবে 2500 মিটার 2500 সেন্টিমিটার, উচ্চতা 600 সেন্টিমিটার, আর পুরুত্ব তো 30 দেওয়া আছে 30 সেন্টিমিটারই। দৈর্ঘ্য তাহলে কি হলো 2500 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। দৈর্ঘ্য তাহলে হবে 2500 সেন্টিমিটার, উচ্চতা হবে 600 সেন্টিমিটার, আর পুরুত্ব মানে প্রস্থ ওটা 30 সেন্টিমিটারই থাকবে। তো তিনটা জিনিস গুণ হবে, দৈর্ঘ্য 2500 গুণ প্রস্থ হচ্ছে 600, উচ্চতা 600, প্রস্থ হচ্ছে 30। এইটা আসবে কিসের আয়তন? এটা দেওয়ালের না ইটের? দেওয়ালের আয়তন। দেওয়ালের। এই দেওয়ালটা আমরা আসলে বানাবো ইট দিয়ে। তো দেওয়াল বানাতে ইট লাগবে, এক একটা ইটের জন্য কি পরিমাণ জায়গা লাগবে, এক একটা ইট কি পরিমাণ জায়গা দখল করবে সেটাই তার আয়তন। তো এখানে জায়গা দখল করবে হচ্ছে দৈর্ঘ্য 10, প্রস্থ 5, উচ্চতা 3। যা আসবে সেটাই উত্তর, যেটা আসবে সেটাই উত্তর। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। একটা দেওয়াল তৈরি করতে তো স্যার খালি স্যার ইট লাগলে হবে না, সিমেন্ট টিমেন্ট তো লাগবে স্যার, ওটার তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাইলে স্যার কি করবে? এখন তোমাদেরকে আসলে একবার রিয়ালিটিতে নিয়ে যায়নি পুরাপুরি। পুরাপুরি রিয়ালিটিতে গেলে আরো হিসাব করতে হবে যে সিমেন্টের জন্য কতখানি জায়গা লাগে, ওটা বাদ দিতে হবে সিমেন্টের জায়গাগুলো, ঠিক আছে? একবারে এটা ম্যাক্সিমাম মানে একটা আইডিয়া যে কতগুলো ইটের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তোমার একটা আইডিয়া পাবে, কিন্তু ভবিষ্যতে সিমেন্টের বিষয়টাও চিন্তা করলে হয়ে যাবে। সিমেন্টের জায়গাটা তুমি কি করবে, ইটের দৈর্ঘ্যের সাথে যোগ করে, ইটের প্রস্থের সাথে যোগ করে দিবে, দৈর্ঘ্যের সাথে যোগ করে দিবে, হয়ে গেল। পুরুত্ব তো আর সিমেন্ট লাগবে না। ওটা ভবিষ্যতে ইনশাল্লাহ যখন তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি ভর্তি হতে পারো, একবারে সব হিসাব করে বের করে দিবে একটা বিল্ডিং তৈরি করতে কি লাগবে না লাগবে, কতখানি কয় টন রড লাগবে, কতখানি সিমেন্ট বালু লাগবে, সব বের করে দিবে একবারে কাটায় কাটায়। সাথে সাথে আরো কিছু বিষয় আছে, এটা ভূমিকম্পে আবার ভাঙবে কিনা, মাটির নিচের অবস্থা কি, অনেক কিছু বিষয় থাকবে, তখন সুন্দর ডিজাইন করে দিবে। তা আশা করি তোমাদের মধ্যেই যেন অনেকে এরকম ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় বিভিন্ন জায়গায়। আমাদের ছাত্ররা কিন্তু আছে, 3 জন চান্স পাইছে বুয়েটে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের মধ্যেও চান্স যে পাবে না তার তো গ্যারান্টি নাই। হয়ে যাবে স্যার, পাইলিব। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কে পাবে, তুমি পাবে কিনা। তুমি ভালো করে নিজেকে নিয়ে চিন্তা করো, সারা জীবন খালি অন্যের কথাই বলে যাবো এটা তো না, নিজেকে নিয়ে চিন্তা করো যে আমার কথা যেন মানুষ বলে। অটোগ্রাফ খালি তুমি নিবে কেন, তোমার অটোগ্রাফ মানুষ নিবে। হাত তালি খালি দিবে কেন, তোমার কথা শুনে মানুষ হাত তালি দিবে, ঠিক না? আচ্ছা, আরো একটা সুন্দর কথা বলে শেষ করছি আজকে, সেটা হচ্ছে প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে মানে পৃথিবীতে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বুঝা গেছে বিষয়টা? নিজেকে এইরকম সমাজের উন্নয়নে, সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য নিজেকে এরকম ভাবে তৈরি করতে হবে যেন তুমি যেদিন আসছিলে সেদিন সবাই হাসছিল, তুমি কাঁদছিলে,
তুমি যেদিন চলে যাবে সেদিন তুমি হাসবে যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, মৃত্যুর পরে জীবন তো আমাকে আল্লাহ সুন্দর করে দিবে আমার কর্মের কারণে ইনশাআল্লাহ। তো তুমি হাসতে হাসতে যাবে, আর সবাই তোমার ব্যথাতে কানবে, এরকম যেন হয়। মরণে হাসিবে তুমি, কাঁদিবে জীবন। তো কবিতা এখানে কত সুন্দর বোঝাইছে, মরণে হাসিবে তুমি, তার মানে তার মধ্যেও মরণের পরে একটা জিন্দেগি আছে, জীবন আছে, তার বিশ্বাসটা আছে বলেই বলছে মরণে হাসিবে তুমি। তাহলে বলতে মরণে তুমি শেষ আর সবাই তোমাকে নিয়ে কানলো, তাও তো বলেনি। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো ঠিক আছে, দুনিয়া আখেরাত উভয় জীবনেই আল্লাহ আমাদেরকে ভালো, সব বিষয়ে ভালো অবস্থান দান করুন, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।